নিজের স্ত্রীর সাথে সবচেয়ে কাছের বন্ধুটির অ্যাফেয়ারের মতো লজ্জার গ্লানির একজন পুরুষ মানুষের জন্য মনে হয় আর কিছু হতে পারে না। সেই লজ্জা বয়ে নিয়ে বেড়াচ্ছি আমি বিগত বেশ কিছু মাস। প্রথম প্রথম বিশ্বাস করতে চাইতাম না। কেন করব না? লিয়া আমার স্ত্রী, আমার প্রথম ভালোবাসা। ও আমাকে কখনো ধোকা দিতে পারে না, আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে না, ঘুণাক্ষরে আমি কখনো ভাবতেই পারিনি। আমি ওকে পাগলের মতো ভালোবাসতাম। ভালোবাসতাম বলছি কেন, তবে কি এখনও ওকে আমি ভালোবাসি না? ভাবতে মুচকি একটা হাসি আসলো ঠোঁটের কোণে। ওকে আমি এখনও ঠিক আগের মতোই ভালোবাসি। আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনরা বলতো আমি নাকি সাইকো। হ্যাঁ, সত্যি আমি সাইকোই ছিলাম। লিয়ার ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম যে আমি সাইকো হয়ে গেছিলাম। নাহলে চোখের সামনে এত কিছু দেখে কিভাবে আমি অবুঝের মতো ভান করে থাকতাম? সাজিদকে দাওয়াত দিতাম আমি প্রায়। কাছের বন্ধু বলতে একমাত্র ও ছিল আমার। সেই ছোটবেলা থেকে আমি একটু মুখচোরা স্বভাবের। কারোর সাথে মিশতে খুব একটা পছন্দ করতাম না। তাই সঙ্গী করে নিয়েছিলাম বইকে। প্রচুর বই পড়তাম। না, শুধু কমিকয় আর গোয়েন্দা কাহিনী নয়, নিজের পাঠ্য বইও পড়তাম কয়েকবার করে। আর যেটা আমার জন্য শাপে বর হলো। কখনো সেকেন্ড হতে হয়নি আমাকে ফার্স্ট ছাড়া। এমনটা হয়েছিল যে আমি মনে করতাম স্কুলে ফার্স্ট প্রাইজটা আমার জন্যই কেনা হয় প্রতি বছর। ওটাতে শুধু আমার একার অধিকার, আর কারো না। অহংকার নয়, বরং ওই মুখচোরা স্বভাবের জন্য আমি কারোর সাথে কথা বলতে পারতাম না ক্লাসে। আর সবাই ভাবতো কি না আমি ফার্স্ট বয়, তাই আমি নাক উঁচু অহংকারী। আমি খুব করে চাইতাম ওদের ভুল ধারণাটাতে বদলে দিতে। আমি কল্পনা করতাম আমি হুট করে একদিন ক্লাসে সবার সাথে নিজের থেকে এগিয়ে গিয়ে কথা বলছি, টিফিন ব্রেকে সবার সাথে ক্রিকেট খেলছি, হৈ হৈ করে বেড়াচ্ছি মাঠ জুড়ে। কিন্তু ওই কল্পনা পর্যন্ত। কখনো পারিনি নিজের থেকে যে কারোর সাথে বন্ধুত্ব করতে। কেউ আসতো না আমাকে ঘাঁটাতে। সবাই যখন টিফিন ব্রেকে মাঠে হৈ হুল্লো করে ক্রিকেট ডাংলি খেলতো, আমি তখন ক্লাসরুমে মাথা নিচু করে হয় ইংলিশ প্যারাগ্রাফ মুখস্থ করতাম, না হয় পিথাগোরাসের উপপাদ্য। ক্লাসে এইটে আমার জিলা স্কুলে এসে ভর্তি হলো সাজিদ। গ্রামের ছেলে, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, ঝকঝকসে সাদা দাঁতের, আত্মবিশ্বাসে হাসি আর ওই চোখ জোড়া। ওকে দেখে আমার মনে হয়েছিল এবার বুঝি আমার বন্ধুত্বের খরা খাটলো। কিভাবে জানি না, এই মুখচোরা আমি বড্ড ভালোবেসে আপন করে নিলাম সাজিদকে। ক্লাসের সবাই অবাক হয়ে দেখত। এই কি সেই আমি যে কিনা কারো সাথে কথা বলতোই না দাম্ভিকতার জন্য, মিশতোই না কারো সাথে? সত্যি আমার অহংকার তখন বেড়ে গিয়েছিল সাজিদকে পেয়ে। চিৎকার করে বলতে ইচ্ছা করতো সবাইকে, দেখো দেখো, আমারও বন্ধু হয়, আমিও বন্ধু বানাতে পারি। যদিও এই ব্যাপারে পুরো ক্রেডিট দিব সাজিদকে। অদ্ভুতভাবে প্রথম দিন থেকে আমাকে একদম ভাইয়ের মতো আপন করে নিয়েছিল। কেউ দেখলে বিশ্বাসই করতো না যে আমার বন্ধু। সবাই ভাবতো হয়তো আলাদা চেহারার দুই যমজ ভাই আমরা। সাজিদ পড়াশোনায় মারাত্মক ডেডিকেটেড ছিল। এটাও একটা কারণ অবশ্য আমাদের বন্ধুত্বের। এতদিন স্কুলে আমাকে টেক্কা দেওয়ার মতো কেউ ছিল না। সেকেন্ড যে হতো, আমার থেকে বহু মার্কের ব্যবধান থাকতো তার। তাই আমি ধরেই নিয়েছিলাম এই স্কুলে আমার চেয়ে ভালো আর কেউ করতেই পারবে না। তাই ক্লাসে এইটে প্রথম অঙ্ক রাষ্ট্রের চায় যখন সাজিদ আমার থেকে 2 মার্ক বেশি পেয়েছিল, ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়েছিল ওর দিকে। সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম আমি। ও পড়াশোনায় ভালো জানতাম, কিন্তু আমাকে টেক্কা দিতে পারে আমি কল্পনাও ভাবিনি। গণিতের আশরাফ স্যার উদ্দিন স্যার যখন মুচকি এসে বলেছিল এইবার আবিরকে টেক্কা দেওয়ার একজনকে পাওয়া গেল, গুড লাক সাজিদ, আমার তখন কলিজাটা ছিঁড়ে যেতে লাগলো। বন্ধুত্বের জায়গা আর আমার প্রথম অবস্থান অন্য জায়গায়। তবে সেবারই শেষ। ওকে আর কখনো আমার থেকে বেশি ভালো করার সুযোগ আমি দেইনি। ও সেকেন্ড হতো, যদিও মার্কের ব্যবধান থাকতো খুব কম, কিন্তু ফার্স্ট আর হতো না। এই না যে আমি ওকে হিংসে করতাম, তবে কোথাও যেন আমার ভিতরে একটা অহংকার চলে এসেছিলো, ফার্স্ট আমাকে হতেই হবে। এভাবে পার করলাম আমাদের স্কুল জীবন। মাধ্যমিক পরীক্ষায় অত্র বিভাগে মধ্যে তৃতীয় হলাম আমি, আর বরাবরের মতো স্কুলের ফার্স্ট। সাজিদ নিজেও বিভাগের মধ্যে দশম হয়েছিল, আর স্কুলের মধ্যে দ্বিতীয়। আমাদের শিক্ষকরা আমাদের দুজনকে পুরস্কৃত করেছিল একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে। দ্বিতীয় পুরস্কারটা নিয়ে যখন সাজিদ স্টেজ থেকে নামে, দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, যা বেটা, এবারও তোরে ফার্স্ট হতে দিলাম, কিন্তু একদিন দেখিস ঠিক তোরে হারাই দিব। সেদিন আমি ফার্স্ট হব, আর তুই লাড্ডু গুড্ডু। সাজিদ হাসে, আমিও হাসি। কিন্তু সেই কথা যে সাজিদ সত্যি সত্যি প্রমাণ করে দিবে তা বুঝতে আমার অনেক বছর লেগে গেল। মমফলে কলেজ গেন্ডি পেরিয়ে আমি যখন দেশের সেরা বিদ্যাপীঠে একটি বুয়েটে চান্স পেলাম, ও তখন আমাদের জেলারই একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। হয়ে গেলেও দূরত্ব আমাদের মধ্যে, তবে সেই দূরত্ব ছিল
শুধু চোখের দেখা। মনের দূরত্ব আমাদের কখনোই হয়নি। তাই তো ছুটিতে বাড়ি ফিরে ব্যাগটা কোনোরকম বাড়িতে ফেলে ছুটতাম সাজিদদের বাড়ি। ঝাঁপিয়ে পড়তাম ওর উপর। ছুটিতে এসে নিজের বাড়িতে থাকতাম কম, ওর বাড়িতে থাকতাম বেশি। যাওয়ার দিন ও শার্টের হাতায় বারবার চোখ মুছতো আর বলতো, "ধুর বেটা, চোখে পোকা পড়ার আর সময় পাইল না। যা বেটা, পরের বার আসলে এদিকে মুখো আর হবি না। তোর যন্ত্রণায় টিকতে পারি না আমি।" এই বলে সাজিদ আর পিছনে তাকাতো না। এক ছুটে চলে যেত বাড়ির দিকে। মুখচোরা স্বভাবের সেই আমি তখনও বলতে পারি, "সাজিদ রে, আমারও ভীষণ কষ্ট হচ্ছে রে তোকে ছাড়া যেতে। আমার চোখে তোর চোখ পড়ে ওই পোকা পড়েছে।" এইভাবে শেষ হলো আমাদের ভার্সিটি লাইফ। আমি বের হওয়ার সাথে সাথে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা ভালো পদের চাকরি পেয়ে গেলাম। চেয়েছিলাম দেশের বাইরে চলে যাব। বাবা মায়ের একমাত্র সন্তান হয়, তারা আমাকে বিদেশে যেতে দিতে নারাজ। সাজিদ তখন পড়াশোনা শেষ করে ঢাকাতে একটা ভালো চাকরি জোগাড় করে ফেলেছে। আমাদের বন্ধুত্ব তখন রমরমা। একই শহরে তখন দুজন। উইকেন্ডে বেরিয়ে পড়তাম হুটহাট। প্রথম সাজিদের বাইকে, এরপর লোন নিয়ে কিনলাম প্রাডো। প্রায় আমরা ছুটি পেলে গাড়ি নিয়ে গ্রামের দিকে চলে যেতাম। গ্রামে গেলে সাজিদ উদাস উদাস হয়ে যেত। ভরাট কান্তি বলে, "দোস্ত, বিয়ে করলে গ্রামের মেয়ে করবো দেখিস, পুতুলের মতো সাজিয়ে রাখবো।" আমি হালকা হাসতাম ওর কথা শুনে। ভালো লাগতো শুনতে, মুখচোরা আমি। সেদিনও ওকে বলতে পারিনি আমারও তোর মতোই ইচ্ছে। বছর ঘুরতে না ঘুরতে মা আমার বিয়ের জন্য জোরাজুরি শুরু করলো। সত্যি বলতে আমার তেমন অমত ছিল না। সাজিদ আমার ভালো বন্ধু, কিন্তু সব কিছুর বাইরে আমি একদম আমার নিজের একজন মানুষকে চাইতাম, যে আমাকে বুঝবে, আমার পাশে থাকবে, আমার মুখচোরা স্বভাবের জন্য আমাকে কখনো অহংকার ভাববে না। লিয়াকে যখন ঘরে তুলি, ওর বয়স তখন কত হবে, 20 কি 22। মাই ওকে পছন্দ করে প্রথম। অবশ্য প্রথম দেখার পর আমারও যে ওকে পছন্দ হয়নি তা নয়। আহামরি সুন্দর নয়, শ্যামলা মাঝারি গড়নের মেয়েটা। কোমর পর্যন্ত কোঁকড়ানো ঘরচুল। প্রথম দেখেছিলাম চোখে কাজল দেওয়া আর জোড়া ভুরু যুগল মাঝে ছোট্ট একটা কালো টিপ। ব্যাস, এইটুকুই আমার প্রেমে পড়ার জন্য যথেষ্ট ছিল। সাজিদের পরিচয় হওয়ার পর থেকে আমার ভালো মন্দ সব সময় ওকে পাশে রেখেছি। তাই পাত্রী দেখার সময় ও সাথে গিয়েছিল। আমার কানের কাছে ফিসফিস করে বলল, "দোস্ত, তুই তো আরও সুন্দরী ডিজার্ভ করেছিস, বাদ দে।" কিন্তু না, আমি বাদ দিতে পারিনি। লিয়াকে আমি প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলাম, যাকে কিনা বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। প্রেম করা তো দূরে থাক, জীবনে কোনো মেয়ের সাথে কথা বলা হয়নি। সাজিদ অবশ্য ও ব্যাপারে বেশ এগিয়ে। ওর ফেসবুক মেয়ে ভর্তি ফ্রেন্ড, যাদের সাথে ওর রাত জেগে চলে চ্যাটিং, যার বেশিরভাগ 18। লিয়াকে ভালো লাগার আরেকটি কারণ ওর কণ্ঠ। আই রিপিট, নেশাভর পাগল করা কণ্ঠ। আমার মনে হয় যে কোনো পুরুষের মাথা খারাপ করে দেওয়ার জন্য ওর কণ্ঠই যথেষ্ট। এমন সুরেলা রিনরিনি কণ্ঠ আমি মনে হয় এর আগে শুনেছি। কথা শুনলে মনে হয় গান শুনছি যেন। আশ্বিনের মাসে এক সন্ধ্যায় লিয়া বউ হয়ে আমার ঘরে আসে। আমার মনে হলো যেন আকাশের চাঁদ পেয়েছি আমি। বিয়ের সাজ পোশাক খুলে ও যখন সাধারণ একটা সুতি শাড়ি পরে, লাল জমিনের কালো পাড় ওকে আগের তুলনায় আরও কালো আর চিকন লাগছিল। তবুও আমার ওকে অপ্সরীদের মতো লাগছিল কেন জানি। বাসর ঘরে আমার এগিয়ে দিয়ে যায় আমার বন্ধু সাজিদ। লিয়েকে দেখে ওর মুখটা কেমন বাংলার পাঁচের মতো হয়ে যায়। কোনোরকম একটা শুকনো হাসি দিয়ে বলেছিল, "ভাবি নেন, আজ থেকে আপনি আমার সতীন। আমার বন্ধুর ভাগ আপনাকে দিয়ে গেলাম।" লিয়া অবাক হয়ে ওর দিকে তাকায়। আচ্ছা, সেই দৃষ্টিতে কি কোনো প্রেম ছিল? আমি জানি না, জানতেও চাই না। সত্যি সাজিদকে দেখে প্রেমে পড়ার মতো। যেমন বলিষ্ঠ শরীর, তেমন উচ্চতা। চেহারায় যেমন পৌরুষত্ব খেলে, সেই তুলনায় আমি মোটেও ওর ধারে কাছে নেই। আমার উচ্চতা বেশি নয়। সারা জীবন পড়াশোনা করতে করতে চুলের যত্ন নেইনি কোনোদিন। চুলও সামনের দিক থেকে পাতলা, তবে আমি ছিলাম ফর্সা আর সাজিদ শ্যামলা। আমি লিয়াকে হাসতে হাসতে বলছিলাম, "ওর কথায় কিছু মনে করো না, ব্যাটা সবসময় এমন ফাজলামি করে।" লিয়া কি তখনও অবাক চোখে সাজিদকে দেখছিল। আমি আর খেয়াল করিনি। বাসরাতে ওকে আমি একটা গান শোনাতে বলি, যার কণ্ঠ এত সুন্দর, তার গানও তো আরও সুন্দর হবে। রিয়া আমার কথা রেখেছিল, "সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে।" আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এ কি মানুষ নাকি কিন্নরি? অদ্ভুত রকমের অস্থির লাগা শুরু হয় ওর গান শুনে। আমি আর থাকতে পারি না, ওকে জড়িয়ে ধরি আমি পিছন থেকে। নিজের পুরুষত্ব জাহির করি কোনো কিছু না ভেবে। হয়তো ওর অনুমতি নিতে হতো, মনেই ছিল না কিছু। প্রায় আধা ঘন্টা পর ওর উপর থেকে সরে আসি আমি। লিয়া তখন নিজেকে কাঁথা দিয়ে ঢাকতে ব্যস্ত। আমি মিটমিট করে হাসি ওর দিকে তাকিয়ে। ফিসফিস করে বললে, "রাগ করেছো?" লিয়া না সূচক মাথা নাড়ে। "ভালো লেগেছে।" লিয়া লজ্জায় আমার বুকে এসে মাথা গুঁজে।
আমি বিলি কেটে দেই ওর চুলে, এক হাত দিয়ে জাপটে ধরে ওকে। হ্যাঁ, এটা ওকে মানতে হবে। আই এম এ গুড ইন বেড। ওকে কখনো অভিযোগ করতে হয়নি আমাকে নিয়ে। ও যখন আমাকে যেভাবে চেয়েছে আমি উজাড় করে দিয়েছি নিজেকে। ওর ছিল সিভিয়ার মাইগ্রেন, প্রায় প্রায় ওর মাথায় পেন উঠত। আমি পরম মমতায় ওর মাথা টিপে দিতাম নিজের মাথায় বসের ঝাড়ে। আগামীকাল প্রজেক্টের প্রেশার, স্যালারি ইনক্রিমেন্ট, আটকে থাকা টেনশন নিয়ে ওর রান্না করতে ভালো লাগতো না প্রায়। আমি অফিস থেকে এসে রান্না করতাম, ও পাশে বসে থাকতো আমার। আমার তাতেই শান্তি। এক প্রকার পাগলের মতো ভালোবাসতাম ওকে আমি। একদিন ও আমাকে বলে ওকে যেন ভার্সিটি থেকে না আনতে যাই আমি। ও তখন অনার্স ফাইনাল ইয়ারে। আমি অবাক হয়ে বলি, কেন আনতে যাব না কেন? আমার বান্ধবী বলে, আমার টাক, আমার ভালো লাগে না শুনতে। আমি একটু অপ্রস্তুত হয়ে যাই। তাই তো, আমার জন্য ও কেন অপমানিত হবে? সত্যি আমার ঝুলিতে সফটওয়্যার সাইডের এক্সপেরিমেন্ট যেমন বাড়ছিল, সেই সাথে ব্যস্ত থেকে পাল্লা দিচ্ছিল, মাথার চুলও তেমন কমছিল। হ্যাঁ, আমি আর যাইনি ওকে আনতে। তবে আমার দামি গাড়িটা ঠিক ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতাম। একদিন ড্রাইভার এসে আমাকে বলে, স্যার, যদি অভয় দেন একটা কথা বলতাম। হুম, মুখলেস বলো। ম্যাডাম আমারে বলতে মানা করছেন। আমি ভুরু কুঁচকে তাকাই। ম্যাডাম বলতে মানা করছেন তো বলছে কেন? ইয়ে স্যার, আসলে ম্যাডাম আসলে আমার সাথে গাড়িতে আসে না, রোজ আমাকে ফিরিয়ে দেয়। আমি একটু আশ্চর্য হই। ফিরিয়ে দেয় মানে? ওকে একা রেখে তুমি আসো কেন? হালকা চিৎকার দিয়ে উঠি আমি। আমি চাই না স্যার, আসলে আপনার বন্ধু সাজিদ স্যার ওনাকে যান বাসায় পৌঁছাতে। কয়েকদিন আমার গাড়ি গিয়ে বাসা পর্যন্ত। হঠাৎ একদিন বলেন আমাকে গাড়ি নিয়ে ফেরত যেতে। তবে এটা আপনাকে না বলতে আমার দম বন্ধ আসে শুনে। আমি বিশ্বাস করতে চাইনি। আমি শান্ত স্বরে বলি, জাস্ট গেট লস্ট ফ্রম মাই আইসাইট। মুখলেস কোনো একটা অজানা কারণে আমাকে অনেক ভয় পায়। আমি ওকে কোনো দিন ধমকাই না, গাড়ির তেল চেক করি না, মাসের 1 তারিখের মধ্যে বেতন শোধ করি। তাও ও আমাকে জমের মতো ভয় পায়। সেই তুলনায় সাজিদকে একটুও ভয় পায় না। বরং আমার বেরোলে সাজিদের সাথে ওর ভীষণ গল্প জমে। আমি শুধু শ্রোতা। সেদিন আর অফিসে মন বসে না আমার। বাসায় চলে যাই। বাসায় যেয়ে লিয়াকে প্রশ্ন করি, এটা শুনলাম সত্যি? লিয়ে চিৎকার করে ওঠে, কাঁদতে থাকে জোরে জোরে। আমি ভীষণ রকম অপ্রস্তুত হয়ে যাই। তুমি ওকে সন্দেহ করো আবির? আমি ওকে সন্দেহ করি না, সে প্রশ্ন ওঠে না। আমি ওকে সাধারণভাবে প্রশ্ন করি, সেই প্রশ্ন এমনভাবে নিল কেন বুঝলাম না। আমি আসলেও সাইকো। আমি কেন আমার বউকে সন্দেহ করব? আমি লিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে শান্ত করি। ও শান্ত হয় না। সেদিন রাতে কাছে যেতে গেলেই আমাকে দূরে সরিয়ে দেয় ও। একদম কাছে আসবে না। যে আমাকে সন্দেহ করে তার কোনো অধিকার নেই আমাকে আদর করার। সেদিন রাতে আমি ওকে কোনোভাবেই কাছে টানতে পারিনি। যেটা হলো, পরের দিন মোখলেসের চাকরি গেল। মোখলেস অবাক হয়ে আমার দিকে তাকায়। আমার অনেক দিনের বিশ্বস্ত কর্মচারী সে। আমি কোনো কথাই না বলে ওকে বিদায় করি। আমার বউ আমার কাছে সবার আগে। তবে ঘটনা এখানেই শেষ নয়। প্রায় ঘরের আনাচে কানাচে সিগারেটে বার দেখতে পাই। আমি সিগারেট খাই না, সাজিদ খাই। আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই এটা সাজিদ নয়। বাইরে থেকে হয়তো বাতাসে উড়ে আসছে। আমি কি সাইকো নাকি যে আমার লিয়াকে সন্দেহ করব? আমি এতটাই চালাক যে রোজ রোজ যে বাতাসে সিগারেটের বাট উড়ে আসতে পারে না, এটা বুঝি না। লিয়া অনার্স শেষ করে মাস্টার শেষ ঢুকলো। ইদানিং ওকে কাছে টানলে ও কেমন এড়িয়ে যায়। আজ ভালো লাগছে না আবির। কেন, পিরিয়ড হয়েছে? সামান্য এই কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে হয়ে। আমার নিজস্বতা বলে কি কিছু নেই আবির। সবসময় তুমি রাখলে আমাকে যেতে হবে? ডিসগাস্টিং লাগছে এই সম্পর্কটা আমার। আমি নির্বাক হয়ে যাই, লজ্জায় কুঁকড়ে যাই আমি। ও পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। না, ঠিক ঘুমায় না। কম্বলের নিচ থেকে মোবাইলের আলো জ্বলে আর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনি, যে শব্দটা প্রতি রাতে আমার জন্য বরাদ্দ ছিল। ধুর, কী ভাবছি, আমি কি সাইকো নাকি? হয়তো পড়াশোনায় অনেক চাপ যাচ্ছে ওর, মোবাইলের মধ্যে পিডিএফ পড়ছে। আমি উঠে বারান্দা যাই, কল্পনা করি আমাকে পেছন থেকে লিয়ে এসে জড়িয়ে ধরছে, আমাকে ডেকে নিয়ে গেছে। বাইরে কেউ দাঁড়ায়, ঠান্ডা লেগে যেত তো। কিন্তু না, আমাকে কেউ ডাকে না। প্রায় লিয়া সাজিদকে দাওয়াত দিতে বলে, আমি দেই। ভালো জমে ওদের। আমি তো মুখচোরা, লিয়ার সাথে মজা করতে পারি না। দুজনে বেশ ভালো গল্প গুজব করে। সেখানে আমি উপস্থিত থাকা না থাকা ওদের কিছু আসে যায় না। তাই তো মেয়েটা বড্ড লোনলি ফিল করে। সাজিদ যদি ওকে কোম্পানি দেয়, সমস্যা কী? সাজে আসলে লিয়া খুব সুন্দর করে সাজে, পরিপাটি করে তাঁতের শাড়ি পরে। লিয়া কাবার্ড ভর্তি তাঁতের শাড়ি। একবার শুনেছিলাম সাজিদের তাঁতের শাড়ি খুব পছন্দের। এই দুটা ব্যাপারে কোনোভাবে মিলাতে পারি না। কপালে ছোট্ট কালো টিপ দেয়, ঠোঁটে হালকা লিপস্টিক। আমি জানি ও আসলে আমার জন্য সাজে। আমি ওকে রোজ গান শোনাতে বলি। ও প্রায়
সবসময় মুড থাকে না, কিন্তু সাজিদ আসলে ওর মুড ভালো হয়ে যায়। গান শোনায়ও। আমি এতটাই ডুবে যাই ওর গানে, আমি খেয়াল করিনি ও আসলে সাজিদের দিকে তাকিয়ে গান করে। সাজিদ ওর দিকে তাকিয়ে থাকে মন্ত্রমুগ্ধের মতো। প্রায় নাকি ওদের একসাথে রেস্টুরেন্ট, সিনেমা হলে দেখা যায়। এগুলো আমার কলিগ বন্ধুরা এসে বলে, আমি হেসে উড়িয়ে দিই। লিয়াকে কত করে বলেছি আমি আমার কাছে শপিং, রেস্টুরেন্ট, সিনেমা হলে যেতে, ও যায় না। ও এগুলো পছন্দই করে না। আবার নাকি যাবে সাজিদের সাথে। তা হয় নাকি? কত কলিগের সাথে আমার মনোমালিন্য হয়েছে এটা নিয়ে। ওরা আড়ালে আমাকে ডেকেছে সাইকো, পাগল, বোকাচন্দ্র, আরও কত কি। সবাই আমার কানে এসেছে, পাত্তা দেই না। দেবো কেন? আমার লিয়াকে সন্দেহ করার প্রশ্নই ওঠে না। একদিন জোর করে লিয়াকে কাছে টানলাম। ও কোনো রিয়াক্ট করলো না, চিৎকার করলো না, শক্ত হয়ে পড়ে থাকলো। মিনিট 20-এর মাথায় যখন নেমে গেলাম, আমি তখনও চুপ করে আছি। আমার প্রচণ্ড অপরাধবোধ হতে লাগলো। আমি ওকে সরি বলতে ও শীতল চোখে আমার দিকে তাকালো। আমি কিছু বলার সাহস পারলাম না। ব্যাস, এরপর থেকে আমাদের বিছানা আলাদা হয়ে গেল। আমি শত চেষ্টা করেও আমার লিয়ার গণ্ডির মধ্যে ঢুকতে পারলাম না। অপরাধবোধ আমাকে কুরে কুরে শেষ করে দিত। আমার কাছ থেকে টাকা নিত ঠিকই, কিন্তু আমার সাথে ওর দূরত্ব ছিল যোজন যোজন দূরের। এর মধ্যে আমি একদিন ঠিক করলাম, এই সম্পর্কটা আর এভাবে যেতে দেওয়া ঠিক হচ্ছে না। আমার ভালোবাসার স্ত্রী এভাবে হারিয়ে যেতে দেব না আমি। ২টা টিকিট কেটে ফেললাম, ঢাকা টু ব্যাংকক। ওকে সারপ্রাইজ দেব আমি, কারণ ওর প্রিয় জায়গা ব্যাংকক। অনেক আগে বলেছিল একবার, ব্যস্ততার জন্য সময় পাইনি এতদিন। কিন্তু না, টাকা পয়সা অনেক ইনকাম করা যাবে। লিয়াকে হারিয়ে ফেললে আর পাবো না। বেরিয়ে গেলাম অফিস থেকে তাড়াতাড়ি, মন বসছিল না অফিসে। চলে গেলাম আড়ঙ্গে, ওর পছন্দের মিষ্টি গোলাপি রঙের জামদানি কিনে নিলাম আমি, সবচেয়ে দামিটা। এক সেট হালকা সোনার গহনা কিনে নিলাম। ওর সোনার গহনা খুব পছন্দ, তাই খালি খালি লাগছে। তারপরে 5টা তাজা গোলাপ কিনে নিলাম। দেখব আজ কিভাবে আমার লিয়া আমাকে দূরে ফেলে রাখে। গাড়ি ছেড়ে রিক্সা নিয়েছি, মনটা অসম্ভব ফুরফুরে হয়েছে। ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজাতে চেয়ে মনে হলো না থাক, ওকে সে বাসরাতের মতো পিছন থেকে জড়িয়ে ধরবো। ডুপ্লিকেট চাবি দিয়ে ভিতরে ঢুকলাম, পা টিপে টিপে হাঁটছি। নিশ্চয় রান্নাঘরে আছে ও এখন। আমাদের বেডরুমে পাশ দিয়ে যেতে সেই চিরচেনা ঘন নিঃশ্বাসের শব্দে স্থানের মতো জমে গেলাম আমি। আমার হাত খসে পড়ল ফুল, শাড়ি, গহনার বাক্স। অবশ্য সেই সব সামান্য শব্দে ভিতরে কারো অসুবিধা হলো না, হওয়ার কথা না। তীব্র তৃপ্তির সময় এই শব্দ কিছুই না। আমি চাই না এই দৃশ্য দেখতে, আমি পারবো না। আমার কলিজা ছিঁড়ে যাবে। আমার মাথা ছিঁড়ে পড়ছিল যন্ত্রণায়। আমি মাথা চেপে ধরে টলতে টলতে সোফায় যেয়ে বসলাম। অপেক্ষা করতে লাগলাম তাদের জন্য। আমার পা জড়িয়ে বসে আছে লিয়া। আমার ভালোবাসা আমার পায়ের কাছে কেন? বুকে থাকার কথা। আমি বলতে চাইলাম ওকে চিৎকার করে, তুমি যাকে আমার চেয়ে আপন করে নিয়েছ, সে তোমার মতো আরও অনেকের সাথে সম্পর্ক করেছে। তার কাছে তোমার মূল্য 2 টাকার সমানও না। কিন্তু না, আমি বললাম না। পাহাড় সম ভালোবাসা দেওয়ার পরও যে মানুষটা আমার হয়নি, তাকে আর কিছু বলে ফেরানো যাবে না। সে রাতে লিয়া আমার কাছে অনেক ক্ষমা চায়। সাজিদ আমার চোখের দিকে তাকাতে পারেনি। আমি সুন্দর করে হেসে তার কাঁধে হাত দিয়ে বললাম, তুই তোর কথা রেখেছিস বেটা। সারা জীবন আমাকে হারাতে না পারলেও এই যাত্রা হারিয়ে দিয়েছিস। সত্যি, আজ তুই ফার্স্ট আর আমি লাড্ডু গুড্ডু। সাজিদ আমার কাছে অনেকবার ক্ষমা চাইতে চাই, আমি দেই না। দারোয়ানটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাই ওকে, কিন্তু না, আমি এখনও আমার ভালোবাসার স্ত্রীর অসম্মান করতে চাইনি। 3 মাসের মাথায় আমাদের ডিভোর্স হয়ে যায়। অবশ্য আমার পক্ষ থেকে না, লিয়ার পক্ষ থেকে। আমার দোষ। নিজের স্ত্রীকে অকারণে সন্দেহ। আমি মুচকি হেসে সবটা মেনে নিই। কাবিনের টাকাসহ আরও অনেক ও পার্টি করেছেন লিয়ার নামে। সব রায় ওর পক্ষে ছিল। রায় ওর পক্ষে থাকলেও সব আমি দিয়ে দিতাম। যে মানুষটাকে আমি উজাড় করে সব দিয়েছিলাম, এই কয়টা জিনিস তাকে দিতে আমার কি সমস্যা? শুনেছি সাজিদকে বিয়ে করেছে লিয়া, ভালোই আছে শুনেছি। আমার সেই চিরকালের অভ্যাস কল্পনা করা। আমি করি। আমি কল্পনা করি লিয়া ছুটে এসে আমাকে বলবে, আবির, আমি তোমাকে ছাড়া ভালো নেই। তোমার মতো আমাকে কেউ ভালোবাসতে পারে না। আমি আবার ফিরে আসতে চাই তোমার কাছে। আমি কল্পনা করি আমি লিয়াকে ফিরিয়ে দেই না, আবার আপন করে নিই। মা আমাকে আবার বিয়ে দিতে চাই, আমি না করে দেই, কারণ আমি বিশ্বাস করি লিয়া আবার আসবে আমার কাছে ফিরে। কিন্তু জীবন তো আর কোনো গল্প বা উপন্যাস নয়। গল্পে রিভেঞ্জ অফ নেচার হয়, বাস্তবে জীবনে কাহাতাক হয়। হ্যাঁ, আমি সাইকো সবার কাছে, কিন্তু কজন জানে আমি একজন ঠিকভাবে ঠকে যাওয়া বন্ধু এবং ভগ্ন হৃদয় নিয়ে বেঁচে থাকা প্রেমিক। চোরাবালি। সমাপ্ত।
গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।